ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ দুপুরে রিটকারীর অসৎ উদ্দেশ্য দেখছেন আইনজীবী। ইসি পুনর্গঠনের দাবিতে আজ নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির। ইশরাক ইস্যুতে কমিশনের আচরণ পক্ষপাতমূলক অভিযোগ নেতাদের। ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। আজ পাওয়া যাচ্ছে ৩১ মের। ভোগান্তি এড়াতে এবারও শতভাগ আসন অনলাইনেই বিক্রি। সকালে দিচ্ছে পশ্চিমাঞ্চলের, বিকেলে পূর্বাঞ্চল। বিশ্বের সবচেয়ে দূষিত 5 নদীর একটি এই বুড়িগঙ্গা। যত দখল কন, যত কিছুই কন, সবকিছু একমাত্র ময়লার কারণে। নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়শো নাই। নদীতে ভাসছে ময়লার ভেলা। প্রতিদিন মিশছে ৯০ টন আবর্জনা। দখলে দূষণে মৃতপ্রায় বুড়িগঙ্গা। তলদেশের ১৫ ফিট নিচেও মিলছে বর্জ্য। দোষীদের শাস্তির আওতায় আনার দাবি। এবং প্রতিশ্রুতি দিলেও গাজায় বিতরণ হচ্ছে না ত্রাণ। অভিযোগ জাতিসংঘের। একদিনে নিহত অন্তত ৭০। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। মঙ্গলবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে তাকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। হাইকোর্টে রিটটি করেন দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। তবে বিএনপি আইনজীবী বলেন, এই রিটের পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে। এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে। যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উৎকর্ষ তাকে মামলা খারিজ করার জন্য 12টা আদেশ রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থাকে বক্তব্য শুনবেন, আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা 12:30টায় এই মামলায় আদেশ দিবেন হাইকোর্ট। এটি গতকালকেই শুনানির পরেই আদালত নির্ধারণ করেছেন এবং ইশরাকের আইনজীবীরা যেটি প্রত্যাশা করছেন যে এই রিটটি খারিজ হবে এবং তার শপথ পড়ানোর কোনো বাধা থাকবে না এবং সকল আইনি যে জটিলতার কথা বলা হচ্ছে সেটি কেটে যাবে। আর যারা রিট করেছেন ইশরাকের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে, তারা বলছেন যে এই মামলাটি বিচারিক আদালতে অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনালে প্রতিটি পদে পদে আইন লঙ্ঘন করা হয়েছে। অর্থাৎ গেজেট প্রকাশের, নির্বাচনের যে ফলাফলের গেজেট, এই গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে আপিল করার বিধানটা আছে। সেই সময়ের মধ্যে ইশরাক যদিও আপিল করেছেন, কিন্তু তিনি যে আর্জি জানিয়েছিলেন, নির্বাচনটি অবৈধ চেয়েছিলেন এবং ফলাফল বাতিল চেয়েছিলেন, কিন্তু মেয়র হিসেবে তাকে ঘোষণা করার নির্দেশনা বা আর্জি তিনি জানাননি। কিন্তু পরবর্তীতে এই আর্জি সংশোধন করা হয়েছিল, যা আইনত অবৈধ হয়েছে। এটি ইশরাকের বিরুদ্ধে যিনি রিট করেছেন তারা দাবি তুলছেন। এবং একই সঙ্গে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নির্ধারিত মেয়াদ 5 বছরের, সেটি শেষ হয়ে গেছে। সেই কারণে এই রিটটি তারা দায়ের করেছেন এবং তারা আদালতের কাছে হস্তক্ষেপ চেয়েছেন। যদিও ইশরাকের পক্ষে যারা শুনানি করেছেন তারা যেটি বলছেন যে ইশরাক আইনগতভাবে আদালতের নির্দেশনার রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। সে কারণে 30 দিনের মধ্যে তার শপথ গ্রহণের কোনো বাধা নেই। আর এই 30 দিন শেষ হবে হচ্ছে এই 26 তারিখ, অর্থাৎ এই সময়ের আগে ইশরাককে শপথ নিতে হবে। আর যদি ইশরাককে শপথ পড়ানো না হয় তাহলে সেটি চরম আদালত অবমাননার শামিল হবেন। আর যিনি হাইকোর্টে রিটটি করেছেন তার রিটটি করার এখতিয়ার নেই। আইনজীবীরা যেটি বলছেন, নির্বাচনী ট্রাইব্যুনাল যদি কোনো রায় দেন, সেই রায়ে যদি বিবাদী পক্ষ পছন্দ না হন বা সন্তুষ্ট না হন, তাহলে আপিলের বিধান রয়েছে। এটি আপিল করতে পারে বিবাদী পক্ষই, অর্থাৎ নির্বাচন কমিশন বা ফজলে নূর তাপস, তিনি সেই সময় যেহেতু তাকে অবৈধ করা হয়েছিল, তিনি কিন্তু এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। তারা দুইজনের কেউই না করে একজন তৃতীয় পক্ষ এসে হাইকোর্টে রিট করেছেন, সেই রিটটি চলতে পারে না। আর মেয়াদের বিষয়টি নিয়ে বারবারই যেটি ইশরাকের আইনজীবীরা বলছেন যে আগে শপথ হোক, এরপরে তিনি কতদিন থাকতে পারবেন কি থাকতে পারবেন না বা তার মেয়াদ শেষ হয়ে গেছে কিনা সেটির ফয়সালা হবে। তো সব মিলিয়ে আজকে বেলা 12টার দিকে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে যে রিটটি হয়েছে সেই রিটের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর।
যুক্ত ছিলাম হাইকোর্ট থেকে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা পক্ষপাতমূলক। এ কারণে ইসি আস্থা হারিয়েছে। সংকট নিরসনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি। ইসি পুনর্গঠনের দাবিতে আজ নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাকও দিয়েছে এনসিপি। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ ইস্যুতে উত্তাপ রাজনীতিতে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির সংবাদ সম্মেলনে উঠল এই প্রসঙ্গ। গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি। রাজধানীর বাংলা মোটরের সমসাময়িক বিষয়ে এনসিপির করা সংবাদ সম্মেলনে নেতারা বললেন, উদ্ভূত সংকটের জন্য নির্বাচন কমিশনই দায়ী। আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, তড়িঘড়ি করে ইশরাককে মেয়র ঘোষণার ঘটনায় ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট। ইশরাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে। সংবাদ সম্মেলনে ইসির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ। কমিশনের ওপর আস্থার সংকট তৈরি হয়েছে দাবি করে বলেন, এই অবস্থায় কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনে আগে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বলেও উল্লেখ করেন এনসিপি নেতারা। গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক। আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। অনিত্য বিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। ইসি পুনর্গঠনের দাবিতে বুধবার সকালে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ঈদের আগে পশুর বাড়তি যত্নে ব্যস্ত কৃষক। রাজশাহী অঞ্চলে এবার প্রস্তুত 43 লাখ। সীমান্তে কড়া নজরদারি থাকায় খামারিদের ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ বিভাগের। ঈদ যাত্রায় আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ বিক্রি হচ্ছে 31 মের টিকিট। ভোগান্তি এড়াতে শতভাগ অনলাইনে বিক্রি হয়, কাউন্টারে নেই ভিড়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যাত্রার অগ্রিম টিকিট কাটার যে গল্পটি সেটি গত কয়েক বছর ধরেই পাল্টে গেছে। দৃশ্যপট কিন্তু আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আগের দিন চলে আসা এবং এখানে ঘুম, এখানে খাওয়া দাওয়া, বসা এবং সিরিয়াল ধরে সেটি টিকিট কাটার জন্য যে অপেক্ষা একটি টিকিটের জন্য, সেই ভোগান্তি, চিরচেনা সেই ভোগান্তি কিন্তু আমরা দেখি না। শতভাগ অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করার কারণে এই এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে কোনো ধরনের কোনো ভিড় নেই, সবাই অনলাইনে টিকিট কাটতে পারছেন এবং এখন পর্যন্ত কোনো অভিযোগ শোনা যায়নি। যদিও বলা হয়েছে যে সকাল 8টা থেকে টিকিট কাটার যে প্রক্রিয়া সেটা শুরু হলেও সেটি অনলাইনে নানা ধরনের যে ইন্টারনেটের যে বিড়ম্বনা সেটির করার কারণে অনেকে আসলে টিকিট কাটতে পারেননি। অর্থাৎ একই সময়ে একাধিক মানুষ, হাজার হাজার মানুষ সেটি সার্ভারে হিট করার কারণে বা সার্ভারে প্রবেশের কারণে অনেকেই আসলে টিকিট কাটতে পারেননি। তো যারা পেরেছেন তারা আসলে সৌভাগ্যবান। আমরা লক্ষ্য করছি যে এখানে ভেন্ডিং মেশিনগুলো রয়েছে, সহজে টিকিট কাটার জন্য যে ভেন্ডিং মেশিনগুলো রয়েছে সেই ভেন্ডিং মেশিনগুলো আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত সকাল 8টার পর থেকে আমরা লক্ষ্য করছি যে ইন্টারনেট সংযোগ না থাকার কারণে এটির মাধ্যমে যে টিকিট সহজীকরণ সে বিষয়টি কিন্তু এখানে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু কাটতে পারছেন না। অর্থাৎ এখানে টিকিট কাটা সহজ করার জন্য, অনলাইনে টিকিট কাটা সহজ করার জন্য এখানে ভেন্ডিং বসানো হয়েছিল, 4টি বুথ বসানো হয়েছিল। সেই 4টি বুথই কিন্তু আমরা লক্ষ্য করছি যে ইন্টারনেট যে সংযোগ, সেই ইন্টারনেট সংযোগ সকাল থেকে নাই। এখানে যে অনলাইনে টিকিট কাটার যে সহযোগী প্রতিষ্ঠান সহজ, সেই সহজের একজন কর্মীর সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এটি ইন্টারনেট সংযোগ কখন আসবে সেটি আসলে জানা যাচ্ছে না। সেক্ষেত্রে কয়েকদিন আগে কিন্তু এই ভেন্ডিং মেশিনগুলো বসানো হয়েছিল, কিন্তু এখন একেবারে অকার্যকর হয়ে পড়ে আছে। তো সব মিলে বলা যায় অনলাইনে টিকিট কাটা হচ্ছে, শুরু হয়েছে সকাল 8টা থেকে, চলবে একেবারে টিকিট যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত। আজকে 21 মে দেয়া হচ্ছে, 31 মের টিকিট, আগামীকালকে দেয়া হবে 1 জুনের টিকিট। তো এভাবেই চলবে 6 তারিখ পর্যন্ত। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে।
এই মুহূর্তে অবস্থান করছি যশোরে। আমি এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর যশোরের একাডেমিতে রয়েছি। আমার পিছনে আপনারা যে অবস্থানটি দেখতে পাচ্ছেন, ঠিক একটু আগে কুচকাওয়াজটি সম্পন্ন হলো এবং বর্তমানে আর কি বাংলা আকাশে যুদ্ধবিমান চলছে। সেই যুদ্ধবিমানের এক ধরনের মনোজ্ঞ প্রদর্শনী আমরা দেখতে পেলাম। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান। তিনি একটু আগে কুচকাওয়াজ প্রদক্ষিণ করে এবং ব্যাচ এবং শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা রয়েছেন সে আনুষ্ঠানিকতা শেষ করে একটু আগে মাত্র মঞ্চ ছেড়ে নামলেন এবং আমরা দেখতে পাচ্ছি নতুন ক্যাডেটদের যে অভিভাবকরা রয়েছেন এবং যারা অতিথি ছিলেন আজকে রাষ্ট্রপতি কুচকাওয়াজের, তারাও একটু এতক্ষণ তারা অপেক্ষায় ছিলেন এবং এখন তারা একটু চারপাশ ঘুরে দেখছেন। যদি একটু বিস্তারিত বলতে চাই, আজকে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে ৮৬তম বাফা এবং আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট আজকে কমিশন প্রাপ্ত হয়েছেন এবং এই কমিশন প্রাপ্তর মধ্যে দিয়েই তারা আসলে যে এতদিন ধরে আকাশ ছোঁয়ার যে স্বপ্ন দেখেছিলেন, যে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন, দেশ রক্ষার যে স্বপ্ন তারা দেখেছিলেন, সেই স্বপ্ন আজ তাদের বাস্তবায়ন হলো। আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন অফিসারদের মাঝে ট্রফি এবং ব্যাজ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি যে বক্তব্য দিয়েছেন, তিনি তার বক্তব্যের প্রথমেই আজকে প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই মুক্তিযোদ্ধা এবং বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদেরকে স্মরণ করে একসাথে তার বক্তব্য শুরু করেছেন এবং তার পুরো বক্তব্যই আসলে ছিল বাংলাদেশ বিমান বাহিনী নতুন করে কিভাবে সক্ষমতা বৃদ্ধি করতে পারে সেই বিষয়। এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে, যশোর থেকে। কুচকুচে কালো পানিতে ভেসে যাচ্ছে ময়লার ভেলা, উৎকট দুর্গন্ধ তো আছেই। বলছি দূষণে জর্জরিত বুড়িগঙ্গার কথা। দিনের পর দিন ঢাকার ডাম্পিং হিসেবে ব্যবহৃত হতে হতে আপন রূপটাই হারিয়ে ফেলেছে এই নদী। এমনকি তলদেশের ১৫ ফিট নিচেও মিলছে প্লাস্টিক বর্জ্য। দেশের আইনে জীবন্ত সত্তার স্বীকৃতি পেলেও নদীরই কোনো নিরাপত্তা নেই। প্রিন্স আরেফিন এবং মোবারক হোসেন শুভর তোলা ছবিতে মৃতপ্রায় বুড়িগঙ্গার হয়ে বিস্তারিত জানাচ্ছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার এক ভাসমান ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে আমি এরকম ৯০ টন ময়লা প্রতিদিন বুড়িগঙ্গায় ফেলা হয়, যার কারণে বিশ্বের সবচেয়ে দূষিত ৫ নদীর একটি এই বুড়িগঙ্গা। যার কারণে বুড়িগঙ্গা নদীর দূষণের হার দিনকে দিন যেভাবে বাড়ছে, তাতে এই নদী কতটা বেঁচে থাকবে তা নিয়েই রয়েছে সংশয়। সদরঘাট, ওয়াইজঘাট সহ নানা স্থানে সুয়ারেজ লাইন দিয়ে নদীতে পড়ছে পুরো ঢাকা সিটির অপরিশোধিত ময়লা পানি। দীর্ঘদিনের অত্যাচারে এখন নদীর পানি যেন এসব পানির চেয়েও বেশি কালো আর দুর্গন্ধযুক্ত, যার প্রভাবে বুড়িগঙ্গার বড় অংশেই দেখা মেলে না জলজ প্রাণীর। যদিও এলাকাবাসীর এক সময়ের মিঠা পানির মূল উৎসই ছিল এই নদী। পরিষ্কার আসলে শিকদারে যদি রাস্তাটা না দিত, খালের উপরে মাটি ফেলা, তাহলে এই নদীটা মরতো না। যত দখল কন, যত কিছুই কন, সব কিছু একমাত্র ময়লার কারণে। কথা আছে না যে হবু চাঁদের দেশে রাবু চাঁদের বাসা, তার মানে কি জানেন? হবু চাঁদের দেশটা হলো ছোট, রাক্ষসগুলা অনেক বড়। দশক মাটির নিচে মাছ দেখছি, ফলি মাছ ধরিয়ে খাইছি। এখন এই নদীতে মাছ তো ভালো, মাছের ক্ষয়শো নাই। এখন ওই যে বোতল টোতল ময়লা টোকায় ওই গরিব মাসে টুকটাক কামাই করে খায়। সব মিলিয়ে বুড়িগঙ্গার পাড়ে দাঁড়াতেই যেন দম বন্ধ হওয়ার জোগাড়। এ দায় কার? বিশেষজ্ঞরা বলছেন ময়লা ফেলেই ধীরে ধীরে নদী ভরাট করেছে দখলদাররা। নদীগুলোতে মাছের পরিবর্তে এখন প্লাস্টিকের বোতলের পরিমাণ বেশি। আমরা বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরীর বিভিন্ন পয়েন্টে মাটি খনন করে সেখানে ১৫ ফিট গভীর পর্যন্ত প্লাস্টিকের অবস্থান আমরা লক্ষ্য করেছি। ২০২৩ সালে বুড়িগঙ্গা দখল দূষণের জন্য প্রায় ২৮টি শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনাকে দায়ী করে বাংলাদেশ নদী রক্ষা কমিশন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বারবার ল চেঞ্জ করা, বারবার এটা নতুন নতুন জাজমেন্ট না, বরং যা আছে ওটাকে কি ইমপ্রুভমেন্ট আছে আপনাকে এটা ট্র্যাকিংয়ের মধ্যে থাকতে হবে। নদী রক্ষা কমিশন যিনারা আছেন ওদের প্রতি মাসে মাসে যদি ইমপ্রুভমেন্ট রাষ্ট্রীয়ভাবে দেখানো যায় এবং এক্সিকিউটিভ কি করছে সেটা হলো ফোকাস করতে হবে। পয়ঃবর্জ্য কিংবা রাসায়নিক বর্জ্য যেন নিষ্কাশন ছাড়া নদীতে না ফেলা হয় তা নিশ্চিত করার পাশাপাশি যারা নদীতে ময়লা আবর্জনা ফেলে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি সর্বসাধারণের।
আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 9টার দিকে গান্ধীগাঁও গ্রামে 30 থেকে 35টি বন্য হাতি লোকালয়ে চলে আসে। এ সময় হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে ভয়ভীতি দেখিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন স্থানীয়রা। অসাবধানতাবশত ভ্যান চালক আকাশ হাতি দলের কাছাকাছি চলে গেলে একটি ক্ষিপ্ত হাতি তাকে পিষ্ট করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাত 10টার দিকে এক সিএনজি চালক 3 যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা হাতির পালের কবলে পড়েন। 3 যাত্রী দৌড়ে পালিয়ে গেলেও সিএনজি চালককে হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঈদুল আজহা সামনে রেখে রাজশাহী বিভাগের 8টি জেলায় প্রস্তুত করা হয়েছে 43 লাখ কোরবানির পশু। এর মধ্যে নিজেদের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ পশু যাবে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন এ অঞ্চলের খামারিরা। স্থানীয় হাটে পশু বেচাকেনা হচ্ছে, তবে সপ্তাহ খানেক পর পশুর জমজমাট বেচাকেনা হবে বলে জানান ক্রেতা, বিক্রেতা ও হাট ইজারাদাররা। বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। রাজশাহী অঞ্চলের প্রায় বাসাবাড়িতে 1-2টি করে দেশি গরু, খাসি, মহিষ লালন পালন করছেন খামারিরা। তবে বড় বড় খামারগুলোতে শাহিওয়াল, সিন্ধি, রেড চিটাগাং, পাবনা ব্রিড ও মীর কাদিম সহ নানা জাতের গরু কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে হিষ্টপুষ্ট করা হচ্ছে। খামারিরা বলছেন, কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ওষুধ ছাড়া শুধু ঘাস, ভুট্টা, ফিড এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করছেন তারা। একই চিত্র রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভাগের সবকটি জেলায়। খেয়ার খাওয়াইতেছি, ভুসি খাওয়াইতেছি, পাশাপাশি গরু জানি ডিস্টার্ব না হয়, পেট গরম না হয়, আমরা হলো প্যারা খাওয়াইতেছি। উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কোরবানির পশুর সিটি হাট সহ বিভাগের 8টি জেলার হাট ও খামার থেকে ব্যাপারীরা কোরবানির পশু কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে। দাম খুব বেশি, মানে কোনো মাপে নাই। সুন্দর বেশি কুরবানির লেগে, এগুলোর লেগে দাম বেশি, যেগুলো পুষা হলে কম দাম। এদিকে কোরবানির পশুর বেচাকেনা নির্বিঘ্ন করতে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান হাট ইজারাদাররা। পুলিশ ভাইরা আছে, তারা টহল দিচ্ছে। এই টহলের নাম্বার প্রত্যেকটা ব্যাপারীদেরকে দিচ্ছি আমরা। বিভাগের সবকটি জেলায় 26 লাখ কোরবানির পশুর চাহিদা থাকলেও 43 লাখ কোরবানির পশু লালন পালন করা হয়েছে, যা এ অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় 17 লাখ উদ্বৃত্ত পশু যাবে দেশের নানা প্রান্তে, জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা আশা করি যে ভোক্তা যারা, তারাও ন্যায্য মূল্যে গরু কিনতে পারবে এবং যারা বিক্রেতা তারাও ন্যায্য মূল্যেই তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবে। সীমান্ত এলাকায় কড়া নজরদারি থাকায় প্রতিবেশী দেশ থেকে পশু না আসায় দেশি গরুর খামারিরা এবার ভালো দাম পাবেন, এমন প্রত্যাশা প্রাণী সম্পদ বিভাগের। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের আদেশ দুপুরে। রিটকারীর অসৎ উদ্দেশ্য দেখছেন আইনজীবী। ইসি পুনর্গঠনের দাবিতে আজ নির্বাচন ভবনের সামনে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির। ইশরাক ইস্যুতে কমিশনের আচরণ পক্ষপাতমূলক, অভিযোগ নেতাদের। এবং ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকিট দেয়া শুরু। ভোগান্তি এড়াতে এবারও শতভাগ অনলাইনে বিক্রি। যাত্রীদের সুবিধায় ভেন্ডিং মেশিন বসানো হলেও নেই ইন্টারনেট সংযোগ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।